ব্রেকফাস্ট টেবিলে নেহাল মেয়ে তন্নিকে কোলে নিয়ে সুন্দর করে নাস্তা খাওয়াচ্ছে। তনুজা সবকিছু গোছগাছ করে অফিসের জন্য রেডি। তন্নিকে স্কুলে দিয়ে তারপর অফিসে যাবে। অবশ্যই কাজটি নেহালকেই করতে হবে। প্রথমে তন্নিকে স্কুলে নামিয়ে দেবে, যেহেতু স্কুলটা আগে পড়ছে। তারপর তনুজাকে অফিসে দিয়ে তারপর নিজে পার্টি অফিসে যাবে। তানুজা এসে দেখলো তন্নিকে খাওয়ানো শেষ। সুন্দর করে মুখ মুছে দিচ্ছে নেহাল। তানুজার খুব ভালো লাগলো দৃশ্যটি। খুশিতে যেন চোখের কোণে জল চলে এলো। তানুজা অত্যন্ত সাধারণ ঘরের সাধারণ একটা মেয়ে। চাকরির সুবাদে তানুজাকে প্রতিনিয়তই পুরুষদের কামনা দৃষ্টি সহ্য করতে হয়। কারণ সবাই জানে তানুজার স্বামী নেই। অনেকে এও মনে করেন হয়তো তানুজার কখনো বিয়েই হয়নি। স্কুলে তন্নিকে বিভিন্নভাবে ছোট ছোট বাচ্চাদের উপহাসের শিকার হতে হয়। অবশ্যই সেগুলো তারা বড়দের কাছ থেকে শিখেছে যে তন্নির বাবা নেই, তন্নি খারাপ মেয়ে, ওর সাথে সবাই বসতো না। আমাদের সমাজের বাস্তবতা এই, একটি মেয়ের অবশ্যই স্বামী নামক একটি খুঁটি প্রয়োজন। আপনি বা আমি যতই আর্থিকভাবে স্বাবলম্বী হই না কেন, স্বামী প্রয়োজন। শুধুমাত্র টাকার জন্য নয়, স্বামী প্রয়োজন নিজেকে সবার কুদৃষ্টি থেকে বাঁচিয়ে রাখার জন্য। পারিবারিক বন্ধন অনেক বড় একটা ব্যাপার। একটা বাচ্চা ছোটবেলা যেমন মা প্রয়োজন, তেমনি বাবাও প্রয়োজন। আর শুধুমাত্র এই কারণে স্বামী প্রয়োজন হয় না। দিন শেষে বাড়িতে ফিরে দুটো কথা বলার জন্য আপনার নিজের একটি মানুষ প্রয়োজন, যার জন্য স্বামীকেই প্রয়োজন। তনুজা মনে মনে ভাবছে, হয়তো কিছুদিন রাগ করে থাকতে পারত তানুজা, কিন্তু এতে তন্নি বঞ্চিত হতো বাবার ভালোবাসা থেকে। ছোটবেলার তন্নি ছোট ছিল, বুঝতে পারেনি, কিন্তু এখন তন্নিকে কেউ ছোট করে কথা বললে তন্নি কান্না করে দেয়। তন্নিকে মনে চায় তার স্পোর্টস ডেতে অভিভাবক মিটিংয়ে তার বাবা তার সাথে থাকুক। তন্নিরও মন চায় বাবার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে। মেয়েরা বাবার পরি হয়, পুতুল হয়। স্কুলে দেখে বাসায় এসে বলতো, কারো পরি না। তানুজা তন্নিকে পরি বললেও তন্নি বাবার রাজকন্যা, পরি হতে চাইতো। তানুজা সেটা খুব অনুভব করত, তাই সব দিক বিবেচনায়। আর এক সময় তানুজা নেহালকে প্রচন্ড ভালোবেসেছে, এমনকি এখনো বাসে। সেই দিক বিবেচনায় নেহালকে মেনে নেওয়াই তানুজার কাছে সবচেয়ে ভালো সিদ্ধান্ত মনে হয়েছে। আর তাছাড়া আসলেই সত্যি নেহাল কোনো মেয়ে মানুষের সাথে জড়ায়নি বা কাউকে বিয়ে করেনি। হ্যাঁ, একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল নেহাল, প্রতিনিয়ত এর জন্য প্রায়শ্চিত্ত করেছে, অনুশোচনায় ভুগেছে। একটা মানুষ যদি কারো কাছে মন থেকে ক্ষমা চায়, প্রায়শ্চিত্ত করে, অনুশোচনায় ভোগে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তানুজা নিজে নিজে ভাবলো, নেহালও তন্নিকে এমন খুশির একটা অবস্থায় দেখে খুশিটা তনুজা যতটা টাকা ইনকাম করুক না কেন কখনোই একা তন্নিকে দিতে পারত না, যার জন্য অবশ্যই ওর বাবার ভালোবাসা প্রয়োজন ছিল। একটা মা একটা সন্তানের জন্য যথেষ্ট সব সময় হয় না, একটা ফিতারও অবদান থাকতে হয়, সেটা বাচ্চাটার জন্য। তানুজা একটু মুচকি এসে একটি ছোট্ট নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা চলুন এমপি সাহেব, আমাদের দেরি হয়ে যাচ্ছে। নেহাল তানুজার দিকে তাকিয়ে বলল, চলো। আমার পরিমায়েরও খাওয়া শেষ, এখন আমরা তিনজনে একসাথে যাব। আগে তন্নিকে স্কুলে নামিয়ে স্কুলে যাব, সেখানে আমার একটু কাজ আছে। তনুজা কৌতূহলবশত জিজ্ঞেস করলো, কি কাজ? নেহাল বলল, এটা আমাদের বাবা আর মেয়ের সিক্রেট, তোমাকে নাক গলাতে হবে না। বলেই তন্নিকে কোলে তুলে নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল নেহাল। তারপরে একটু পিছনে ফিরে বলল, তাড়াতাড়ি এসো, দেরি করো না। তনুজা তন্নির স্কুলের ব্যাগ, টিফিন বক্স নিয়ে পিছন পিছন ছুটলো। স্কুলের গেটে চলে আসলো তিনজন। স্কুলের গেটে এসে নেহাল তন্নি ও তানুজাকে বলল নামতে, সাথে সাথে নেহালও গাড়ি থেকে নামলো। এখন প্রায় প্রতিদিনই
কার ড্রাইভ করে নেহাল পিছনে অবশ্য দুটি গাড়ি থাকে, দুটো গাড়ি ভর্তি ওর বডিগার্ড। স্কুলের গেটে নেমে তানুজা আবার জিজ্ঞেস করলো, স্কুলের ভিতরে কি কাজ? নেহাল বলল, শুনতে হবে না, চুপচাপ আসো। স্কুল কম্পাউন্ডের ভিতরে ঢুকে তন্ময়কে কোলে তুলে নিল নেহাল। নেহাল হাঁটছে, পাশে হাঁটছে তানুজা, পিছনে 4 জন বডিগার্ড। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তন্নি ও নেহালের দিকে। তন্নির সাথে এই এলাকার এমপি সাহেব কি করছে? তাও তন্নিকে কোলে নিয়ে সকাল সকাল সবাই অবাক চোখে তাকিয়ে আছে। টিচার, দপ্তরি, স্কুলের অভিভাবিকা, শিক্ষার্থীরা সবাই। স্কুলের প্রিন্সিপাল মহোদয়ের কাছে অলরেডি খবর পৌঁছে গিয়েছে, ধানমন্ডি আসনের এমপি সাহেব স্বয়ং এসেছে কোনো প্রকার ইনভাইটেশন ছাড়া। যাকে ইনভাইট দিয়েও স্কুলে আজ পর্যন্ত আনতে পারেনি, সেই এমপি সাহেব নিজে থেকে এসেছে। কি হতে পারে কারণ? সাথে সাথে প্রিন্সিপাল সাহেব সাথে অন্যান্য সহকারী শিক্ষকদের নিয়ে স্কুল কম্পাউন্ডে চলে এলেন। এসে দেখলেন তন্নিকে কোলে নিয়ে নেহাল তাদের অফিসের সামনে এসে দাঁড়ালো। স্কুলের প্রিন্সিপাল সাথে সাথে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম এমপি সাহেব, আপনি আমাদের এই স্কুলে কোনো সমস্যা হয়েছে? আমরা তো বুঝে উঠতে পারছি না। কিছু হলে আমাকে ডাকতেন, আমি নিজে আপনার অফিসে চলে যেতাম। নেহাল প্রিন্সিপালের দিকে তাকিয়ে বলল, সমস্যাটা যদি রাজনৈতিক বা এলাকার উন্নয়ন বিষয়ক হতো তাহলে হয়তো আপনাকে ডেকে পাঠাতাম, কিন্তু ব্যাপারটা অত্যন্তই আমার ব্যক্তিগত এবং যার জন্য শুধুমাত্র আমাকে আসতে হবে, অন্য কেউ আসলে হবে না। প্রিন্সিপালের কপাল গামছে। এমন কি ব্যক্তিগত কাজ যার জন্য ওনাকে নিজে হতে আসতে হয়েছে? পরক্ষণে চোখ পড়ল তন্নির দিকে। বলল, ও তো আমাদের স্কুলের স্টুডেন্ট। তন্নি, ওনাদের কি কোনো সমস্যা হয়েছে? কিছু করেছে ওনারা? আপনি চাইলে আমি এখনই অ্যাকশন নিতে পারবো। নেহালের দিকে তাকিয়ে বলল প্রিন্সিপাল। নেহাল তন্নিকে গালে চুমু খেয়ে বলল, হ্যাঁ, ওনাদের জন্যই আসতে হয়েছে। পরিচয় করিয়ে দিতে এসেছি। তন্নি আমার মেয়ে এবং যাকে দেখেছেন উনি হচ্ছেন মিসেস নেহাল, অর্থাৎ শাহনেওয়াজ খান নেহালের একমাত্র বিবাহিত স্ত্রী এবং আপনাদের এমপি সাহেবের স্ত্রী। এটাই ওনার একমাত্র পরিচয় নয়, উনি এই এলাকার অনেক বড় একজন সরকারি কর্মকর্তা, যার টেবিলে এখনো আপনাদের এমপি সাহেবের ফাইল পড়ে আছে, উনি সাইন করেননি। তানুজার দিকে তাকিয়ে হেসে কথাটি বলল নেহাল, তারপর আরেক হাত দিয়ে তানুজার কাঁধে ধরে তানুজাকে একটু কাছে এনে জড়িয়ে ধরে বলল, আমার স্ত্রী এবং সন্তানকে পরিচয় করিয়ে দিয়ে গেলাম। এই বছর আমার রাজকন্যা আপনাদের স্কুলে ভর্তি হয়েছে, সাথে আমি আসতে পারিনি, যার জন্য আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু এখন থেকে সবকিছুতেই আমাকে পাবেন। যদি আমার রাজকন্যার কোনো সমস্যা হয় আমার স্ত্রীকে জানানো প্রয়োজন নেই। উনি আবার অনেক বড় সরকারি কর্মকর্তা, ওনার হাতে সময় থাকে না অফিস রেখে আসার। তবে আমি ফ্রি, বেকার মানুষ, যে কোনো সময় আমাকে ডাকতে পারেন। আমার মেয়ের জন্য আমি সাথে সাথে চলে আসব। প্রিন্সিপালের দিকে তাকিয়ে কথাগুলো বলল নেহাল। প্রিন্সিপাল সহ আশেপাশের সবাই যেন শুকনো ডুব গেল। এতদিন কতটা অবজ্ঞা করেছিল তন্নিকে সে। তন্নি নাকি এলাকার এমপি সাহেবের মেয়ে, ভাবতেও অবাক হচ্ছে সবাই। প্রিন্সিপাল স্যারের যেন কপালে আরো ঘাম ছুটে গেল, কারণ যেদিন তন্নিকে ভর্তি করা হয়েছিল বাবার নাম দিয়ে অনেক ঝামেলা করেছিল প্রিন্সিপাল। তানুজা অবাক হয়ে তাকিয়ে রইল নেহালের দিকে। তারপর একটু কাছাকাছি এসে বললে, এই নাটকটা না করলে হতো না? কি দরকার ছিল এসব করার? বাবার নামের জায়গায় শুধু আপনার নাম দিলেই তো হতো। সশরীরে এসে দেখানোর কি মানে নেই বলছো? শুধু নেহালের নামে যে মানে নেই, সেই মানে আছে শাহনাজ খান নেহালের মধ্যে। এখন থেকে দেখবে কোনো কিছুতেই আর তোমার ডাক পড়বে না। কথায় কথায় তোমাকে স্কুলে আসতে হবে না। কথায় কথায় আমার মেয়েকে কারো কটূক্তি শুনতে হবে না। সবাই এখন ওর পিছনে ছোটাছুটি করবে, ওর সাথে ফ্রেন্ডশিপ করার জন্য, ওর জন্য নিত্য নতুন টিফিন নিয়ে আসবে। 2-1 দিন তুমি মিস দিলেও সমস্যা হবে না। প্রিন্সিপাল স্যার ওর কার্ড নিয়ে নিজে আসবে, তারিফ করবে আমার মেয়ের মতো ভালো বাচ্চা স্কুলে একটাও নেই, এগুলো বলবে। এটা আমি চাইনি, কিন্তু দিনের পর দিন আমার মেয়ের সাথে যে আচরণ করেছেন তাই একটু হালকার উপরে চটকা দেওয়া প্রয়োজন ছিল। তাদেরও বুঝতে হবে আমার মেয়ে শুধু একজন এমপির মেয়ে না, আমার মেয়ে এই অত্র এলাকার একজন নামজাদা বংশের মেয়ে, নামি দামি
খানদানের মেয়ে, যাকে তুচ্ছ জ্ঞান করেছে সে খুব উচ্চ বংশীয় একটি মেয়ে, এটা তাদের জানার দরকার ছিল। আর আমি সশরীরে হাজির হয়েছি কারণ তাদের জানার দরকার ছিল আমার কোনো আনন্দ বা ফুর্তির ফসল নয়। আমার একমাত্র বিবাহিত স্ত্রীর সাথে আমার বৈধ সন্তান। তাই তাদের বলা উচিত ছিল যে আমার আগে পরে আর কেউ নেই, তুমি একমাত্র আমার বিবাহিত স্ত্রী এবং তুমি কোনো অযোগ্য মেয়ে না, তুমি এই এলাকারই বড় অফিসের একজন সরকারি কর্মকর্তা, যার টেবিলে আমার ফাইল পড়ে থাকে, সাইন করে না। তারপর আরেকটু ঝুঁকে এসে নেহাল দুষ্টামি করে বলল, ম্যাডামকে ঠিক কিভাবে খুশি করলে ফাইলটা সাইন করবেন? আমার পারফরমেন্স কি খারাপ ছিল? পারফরমেন্সে কি আরো ভালো করতে হবে? রাত দিন সমানই ডিউটি দিব। ঠিক কি কিভাবে পারফর্ম করলে আমার ফাইলটা সাইন করবেন বলেন তো? বলেই চোখ মারল নেহাল। তানুজা বলল, খালি বাজে কথা। তাহলে অফিসে যান, আমি এখান থেকে আমার অফিসে রিক্সায় চলে যেতে পারবো কাছে। নেহাল বলল, না, আজকে আমি তোমাকে অফিসে নামিয়ে দিয়ে তারপর পার্টি অফিসে যাব। এসো, গাড়িতে এসো। বলেই তানুজার হাত ধরে গাড়ি পর্যন্ত নিয়ে গেল। পিছনে পিছনে এলো বডিগার্ড গুলো। তানুজার অফিসের সামনে গাড়ি থামতেই নেহাল নিজে গাড়ি থেকে নেমে দরজা খুলে দিল। তারপর তানুজা গাড়ি থেকে নামলো। সাথে সাথে অফিসে দুজন গার্ড এসে নেহালকে সালাম দিয়ে বলল, স্যার, অফিসের ভিতরে আসুন। কি সৌভাগ্য আমাদের আপনাকে এখানে। এখন প্রায় মাঝে মধ্যে আমাদের অফিসের সামনে দেখতে পাওয়া যায়, যেখানে আপনাকে দেখার জন্য আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা ভিড়ের মধ্যে যেয়ে দেখতে হয়। নেহাল সালামের উত্তর দিয়ে বললে, এখন থেকে মাঝে মধ্যে দেখতে পাবে, সমস্যা নেই, ম্যাডামের খেয়াল রাখবে, তাহলে আরো বেশি ভালো করে দেখতে পারবে। এটা বলে তানুজার হাত ধরে অফিসের ভিতরে ঢুকলো নেহাল। অফিসের সবাই যার যার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেল। সবাই জি হুজুর করে কিভাবে নেহালকে আপ্যায়ন করবে তা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেল। তানুজা যেন মহাবিরক্তিতে পড়ে গেল। আতিথেয়তা গ্রহণ করে নেহাল বের হয়ে যাবে, ঠিক তার আগে কিছু কিছু কর্মকর্তাকে ভিতরে ডাকলো। এদেরকে আবার ডাকছেন কেন? বলল তানুজা। নেহাল বলল, একটু প্রয়োজন আছে। তানুজার অর্ধনত ও অধীনস্থ সকল কর্মকর্তা সবাইকে একসাথে রুমে ডেকে নেহাল বলল, তানুজা, যিনি আমার বিবাহিত স্ত্রী, আজকে থেকে আপনাদের বোন। সবাই ওকে বোনের মতো দেখবেন, তাহলে সেই হিসেবে আমি আপনাদের দুলাভাই। যে কোনো প্রয়োজনের সমস্যায় পড়বেন সরাসরি আমার কাছে চলে আসবেন, আর না হলে আপনাদের বোনের কাছে জাস্ট জানিয়ে দিবেন, আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তবে অবশ্যই তা লিগ্যাল হতে হবে, ইনলিগ্যাল কোনো কিছুতেই আমি নেই। আশা করি কেউ যদি কখনো তানুজার দিকে কুদৃষ্টিতে তাকায়, আপনারা সাথে সাথে আমাকে ইনফর্ম করবেন। যেহেতু তানুজাকে বোন রেখেছেন, সেই হিসাবে আমি আপনাদের অতি আপন, অতি নিকটের দুলাভাই লাগে। কিছু কিছু কর্মকর্তা ভিতরে ভিতরে যেন ভয়ে গলা কাঠ হয়ে গেল, শুকিয়ে গেল। কেউ কেউ লজ্জায় লাল হয়ে যাচ্ছে, কারণ যারা তনুজার দিকে কুদৃষ্টি দিয়েছিল তারা অ্যাটলিস্ট নিজেরা তো জানে তারা কিভাবে তানুজার সাথে আচরণ করেছিল। সাথে ভয় একটাই, তানুজা যদি তাদের নাম বলে দেয় তাহলে এমপি সাহেব কি করবে। এদিকে তানুজা এখন বুঝতে পারলো নেহালের অফিসে আসার কারণ, যাতে কেউ তানুজার দিকে বাজেভাবে না তাকায়। যে এত বছর করে এসেছে, নেহাল একজন পুরুষ মানুষ, তাই অবশ্যই বুঝে অফিসে কর্মরত অবস্থায় মেয়েদের দিকে তাদের বসেরা বা তাদের থেকে নিচের কর্মচারীরা, কর্মকর্তারা কি ভেবে তাকায়। তাই নেহাল এসে যেন আগাম সতর্ক বার্তা দিয়ে গেল খুব ঠান্ডা মাথায়। নিজেকে দুলাভাই বলে অন্যদেরকে শালা প্রমাণ করে গেলাম। যদিও বয়সে বেশিরভাগ নেহালের বড়, কেউ কেউ আবার সমান বয়স। রাত বাজে 1টা। সবাই টায়ার্ড, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল। হঠাৎ তানুজা টের পেল তার শাড়ির আঁচল বেদ করে কোমরের পেটে কি হাত সুরসুরি দিচ্ছে। তার মানে লোকটা এখনো ঘুমায়নি। নেহাল বুঝতে পারলো তানুজা একটু যেন চুপসে গেল। নেহাল ধীরে ধীরে তানুজার
কোমর ধরে হালকা টেনে নিজের শরীরের সাথে আরো গভীরভাবে মিশে তানুজার কাঁধে থুতনি ঘষতে ঘষতে বলল, তন্নি ঘুমিয়েছে? তানুজা কাঁপা কাঁপা কণ্ঠে খুব আস্তে ফিসফিস করে বলল, ঘুমিয়েছে তো, আরো আগে। নিঃশ্বাসের উষ্ণতা তানুজার শরীরে মনে শীতল স্রোত বয়ে চলতে লাগলো। কানের কাছে নাক ঘষে ঘষে ফিসফিস করে বলল নেহাল, গভীরভাবে ঘুমিয়েছে? তানুজা জানে ঠিক কি কারণে জিজ্ঞেস করছে, তাই একটু মুচকি এসে বলল, গভীরভাবে ঘুমিয়েছি, কিন্তু আজ কিছু হবে না। নেহাল ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসল, তারপর আর কোনো কথা দেয় না করে সাথে সাথে তানুজাকে কুলে তুলে নিল। তানুজা একটু ছটফট করে বলল, ফিসফিস করে, কোথায় নিয়ে যাচ্ছেন? নেহাল ধীরে ধীরে ঘোর লাগা কণ্ঠে বলল, জান্নাতে ভ্রমণ করাতে, পাশের রুমে চলো। তানুজা বলল, লাগবে না জান্নাত, সকালে আমার খুব জরুরি একটি মিটিং আছে, তাড়াতাড়ি উঠতে হবে। নেহাল বলল, ঠিক আছে, বেশি রাত জাগাবো না। বলে সাথে সাথে নেহাল তানুজাকে নিয়ে পাশের রুমে গিয়ে দরজা লক করে তানুজাকে নরম বিছানায় যেন এক প্রকার ছুঁড়ে মারল। তারপর ধীরে ধীরে টি শার্টটি খুলে ছুঁড়ে ফেলে দিল। তানুজার কাছে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আজকের পারফরমেন্স ভালো দিব, দুনিয়াতে জান্নাতের ভ্রমণ করিয়ে আনবো। নেহাল তানুজাকে নিয়ে পাশের রুমে গিয়ে দরজায় লক, তারপর তানুজার বিছানায় ছড়িয়ে দিয়ে এক প্রকার নীল শার্ট খুলে ধীরে ধীরে ঘরে যে কোনো এক পাশে ছুঁড়ে মারল। তারপর নিজের শরীরের সম্পূর্ণ ভার তানুজার উপরে ছেড়ে দিয়ে তানুজাকে ধীরে ধীরে আদর করতে লাগলো। আদরে আদরে ভরিয়ে দিল তানুজাকে। তানুজা কেন যেন কান্না পেয়ে গেল। এতটা সুখ তানুজা কখনো দেখবে ভাবতে পারেনি। ভেবেছিল জীবনটা মেয়েকে নিয়ে একাই পার করে দিবে। তানুজার কান্না দেখে নেহাল তানুজার মুখের দিকে তাকালো, তারপর বিছানায় উঠে বসে জিজ্ঞেস করলো, তানুজার কি হয়েছে? তানুজা কাঁদছে কেন? তানুজার আর আজকে নিজেকে আটকে রাখলো না, সাথে সাথে নেহালকে জড়িয়ে ধরে মেয়েলি সুরে কাঁদতে কাঁদতে এত বছরের সমস্ত আক্ষেপ ঝাড়তে লাগলো। তানুজা এতদিন নিজেকে খুব শক্তপোক্ত প্রমাণ করে রেখেছিল, কিন্তু তানুজার ভিতরে যে নরম একটি তানুজা ছিল তা যেন আজকে বেরিয়ে এলো। নেহালের গভীর আলিঙ্গনে যা 6 বছরের সমস্ত দুঃখ বেদনা, না পাওয়ার যন্ত্রণা যেন দুই মুছে একাকার হয়ে গেল। তানুজাকে জড়িয়ে ধরে নেহাল তানুজার দুই চোখে চুমু খেলো, গালে চুমু খেলো, চোখের পানি মুছে দিয়ে ঠোঁটে আলতো করে চুমু খেলো। তারপর নেহাল তানুজার কপালে চুমু খেয়ে বলল, তুমি তো 6 বছরের দুঃখ কষ্ট আমাকে বলতে পারলে তানুজা, কিন্তু আমি যে যন্ত্রণায় ছিলাম, অনুশোচনায় ছিলাম, তা তো আমি কখনো কাউকে প্রকাশ করতে পারিনি। তুমি যেমন প্রতারিত হওয়ার যন্ত্রণায় ছিলে, অর্থের কষ্ট করেছ, মানুষের কথা শুনেছ, আমিও তেমন নিজেই অনুশোচনার আগুনে জ্বলেছি। এই বিত্ত, বৈভব, এই অর্থের মাঝে থেকেও আমি খুব সহজ সাধারণ জীবন যাপন করেছি। রাস্তায় রাস্তায় ঘুরেছি, রাতের পর রাত জেগেছি, রাত জেগে কান্না করেছি, কখনো সময় মতো খাইনি, কখনো খেয়েছি, কখনো সারাদিন রাতে এভাবে পড়ে রয়েছে। পুরুষ মানুষ, তাই হয়তো আমি আমার কষ্টের কথাটুকু, মনের কথাটুকু তোমাকে ঠিকমতো বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু আমি সুখে ছিলাম না তানুজা। একটা বছর পাগলের মতো তন্ন তন্ন করে খুঁজেছি তোমাকে। কোন জেলায় আমি যাইনি, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি জাতীয় ইউনিভার্সিটিতে গিয়েছি, সব জায়গায় খুঁজেছি তোমাকে। বছরে 6 বার তোমার গ্রামের বাড়িতে তোমার বাবা মার সাথে দেখা করেছি, কোথাও তোমাকে পাইনি। শেষে রাজনীতিতে যুক্ত হলাম, ভাবলাম মানুষের উপকারে যদি একটু আসতে পারি, রাজনীতি করে যদি আমার এই গ্লানিটুকু মানুষের উপকার করে যদি মিটাতে পারি। কোনোভাবে আমি প্রায়শ্চিত্ত করার সুযোগ খুঁজছিলাম, সেজন্য জীবনের সমস্ত কিছু আমি রাজনীতিতে সঁপে দিয়েছি। বিয়ে করিনি, কখনো কোনো মেয়েকে আমার জীবনে আসতে দেইনি। আমার জীবনের প্রথম নারী এবং শেষ নারী তুমি ছিলে তানুজা। জীবনে কখনো কোনো নারীর সাথে আমি লিপ্ত হইনি, শুধুমাত্র তোমাকে ভালোবেসেছি। তোমার সাথে আমি অন্যায় করেছি, অনেক বড় অন্যায় করেছি, তুমি মাফ না করলে আল্লাহ আমাকে কখনো মাফ করবে না। বলেই তানুজাকে জড়িয়ে ধরে চোখের জল ছেড়ে দিল নেহাল। এত বছরের জমানো কষ্ট, যন্ত্রণা, আবেগ সব যেন তানুজার কাছে বলতে পেরে নিজেকে খুব মুক্ত লাগছে নেহালের। ধীরে ধীরে তানুজার সাথে আরো ঘনিষ্ঠ হতে লাগলো নেহাল। তানুজার কপালে
গালে গলের সমস্ত জায়গায় চুমুতে চুমুতে ভরিয়ে দিল। তানুজাও সায় দিতে লাগলো সমান তালে নেহালের সাথে। নেহালের কপালে গালে থুতনিতে চুমু খেলো তানুজা। নেহাল ধীরে ধীরে তানুজার বুকের কাপড় নিচে ফেলে গলার দিক থেকে চুমু খেতে খেতে ধীরে ধীরে নিচে নামতে লাগলো। তানুজা চোখ বন্ধ করে রইল, চোখ দিয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। 2 মাস পর নিজের পার্টি অফিসে বসে একটি জরুরি মিটিং করছিল নেহাল। ঠিক এমন সময় বাসা থেকে ফোন আসলো তানুজার নাম্বার থেকে। তানুজার নাম্বার দেখে অবাক হলো নেহাল। এই সময় তো ওর অফিসে থাকার কথা। অফিস থাকাকালীন খুব একটা ফোন দেয় না তানুজা। নেহাল ফোন ধরে হ্যালো বলতে ওপাশ থেকে তন্নি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, পাপা আম্মু পড়ে গেছে। আম্মু দাঁড়িয়েছিল, পড়ে গেছে। সাথে সাথে তন্নির হাত থেকে ফোন নেয় বাড়ির কেয়ারটেকার, নিয়ে বলে, স্যার ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছেন, মাথা ঘুরে পড়ে গেছেন, আমি ডাক্তারকে খবর দিয়েছি, আপনিও চলে আসুন। নেহাল ইমার্জেন্সি কথা বলে সাথে সাথে মিটিং থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আধা ঘন্টার মধ্যে তাড়াহুড়ো করে ড্রাইভ করে বাড়িতে এসেই দেখলো বাড়িতে মানুষজন অনেক। তানুজার বাবা মা এসেছে। নেহাল ফোন দিয়েছিল মাসখানেক আগে, ক্ষমা চেয়েছে, তানুজাকে ফিরে পাওয়ার কথা বলেছিল, কিন্তু বিমানের জন্য আসেনি। নেহালের বাবা মাও এসেছে। নেহালের বাবা মা এতদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিল, তার জন্য আসতে পারেনি। বাংলাদেশে ল্যান্ড করে সাথে সাথে ছেলের বাড়িতে এসেছে। নেহাল সবাইকে একসাথে দেখে যতটা না খুশি হলো তার চেয়ে বেশি অবাক হয়ে গেল সবাই এত হাসি খুশি কেন। যেখানে তানুজা অসুস্থ হয়ে গেছে, ওকে নিয়ে সবার দুশ্চিন্তা হবার কথা। এগিয়ে এসে তানুজার বাবা মাকে সালাম দিয়ে বলল, তানুজার শরীর এখন কেমন? দুঃখিত, আপনাদের খবর পাঠাতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল। তানুজা ভয় পাচ্ছিল, কিন্তু মনে করে সন্তান যত অন্যায় করুক, বাবা মার কাছে ক্ষমা চাইলে বাবা মা অবশ্যই ক্ষমা করে দেন। আপনারা নিশ্চয়ই তানুজাকে ক্ষমা করে দিবেন। তবে তানুজা কোনো অন্যায় বা পাপ করেনি, দোষ আমার ছিল। আর আমাকেও ক্ষমা করে দিবেন যে আমি ভুল করেছি। তার প্রায়শ্চিত্ত করা হয়তো এত সহজে হবে না, তবে আমি চেষ্টা করবো আমার প্রত্যেকটা ভুলের প্রায়শ্চিত্ত করার। নেহালের বাবা মা এগিয়ে এসে বলল, ঠিক আছে, ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, তোকে ক্ষমা করে দিয়েছে, তোরা সুখে থাকলে আমাদের সুখ। আর তাছাড়া এখন তো ডবল খুশির সংবাদ। এই খুশির দিনেও কি আমরা রাগ করে থাকবো তোদের উপর? নেহাল অবাক হয়ে গেল, কিন্তু পরক্ষণে ভাবলো তানুজার কথা। সাথে সাথে বলল, মা তানুজার শরীর কেমন? শুনলাম পড়ে গিয়েছিলেন, ডক্টর কি বলেছে? ঠিক এমন সময় সাথে সাথে তন্নি দৌড়ে এসে নেহালের কোলে উঠে বলল, পাপা আম্মুর ছোট আরেকটা বাবু হবে, ডাক্তার বলেছে। নেহাল অবাক হয়ে গেল, চোখের পলক ফেলা যেন ভুলে গেল। তানুজার বাবু হবে মানে তানুজা প্রেগনেন্ট? 2 মাসও হলো, নেহাল জানে না? অবশ্যই নেহাল বুঝবেই বা কি করে, নেহালের তো কোনো অভিজ্ঞতা নেই। নেহালের চোখ যেন পানি জমে উঠল, যে কোনো মুহূর্তেই পড়ে যাবে। সবাই খেয়াল করছে নেহালের চোখের পানি। নেহালের ভিতরে যেন ভীষণ কান্না পাচ্ছে, এত আনন্দের কান্না। সাথে মনে পড়ছে তনু যখন তানুজার গর্ভে ছিল, নেহাল কোনো কিছু দেখতে পারেনি, কোনো কিছু অনুভব করতে পারেনি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্রথমবার তাকে কোলে নেওয়ার অনুভূতি, প্রথম দাঁত ওঠার সময় বাবার আঙ্গুল দিয়ে কামড় দেওয়ার অনুভূতি, প্রথমবার বাবা ডাক শুনতে কেমন লাগে সেই অনুভূতি, তন্নি যখন হাঁটা শিখে গিয়েছিল আঙ্গুল ধরে হাঁটার অনুভূতি, কোনো কিছুই তো নেহাল পায়নি। 5টা বছর নিজের চোখের সামনে সন্তানকে ধীরে ধীরে একটু একটু করে বেড়ে উঠতে দেখার অনুভূতি, সবকিছু থেকে নেহাল বঞ্চিত হয়েছিল নিজের একটা ভুলের কারণে, যার প্রায়শ্চিত্ত এখন করছে নেহাল। শাস্তি কি নেহাল পায়নি? 6টা বছর নিজের ভালোবাসা থেকে দূরে থাকতে হয়েছে, নিজের সন্তানের বেড়ে ওঠা দেখতে পারেনি, নিজের সন্তানের কষ্টের কথা শুনতে হয়েছে। কতটুকু যন্ত্রণার মধ্যে গিয়েছে নেহাল, কষ্ট তো নেহালেরও হয়েছিল। আজ চোখের পানি ধরে রাখতে পারল না নেহাল, সাথে সাথে জ্বর জড়িয়ে চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। তানুজার বাবা মা, নেহালের বাবা মা সবাই পলকহীনভাবে নেহালের দিকে তাকিয়ে রইল। নেহালের মা এসে বলল, কি মেয়েদের মতো কান্না করছিস? যা তানুজার কাছে যা, গিয়ে তানুজার সাথে কথা বল। এই মুহূর্তে তানুজার তোকে প্রয়োজন। দুজন একসাথে সুখ দুঃখের স্মৃতিগুলো ভাগাভাগি করে নে। অতীতে যা হয়েছে হয়ে গিয়েছে, ভবিষ্যৎটাকে দুজন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নে। নেহাল চোখের পানি মুছে তন্নিকে মায়ের কোলে দিয়ে সাথে সাথে দ্রুত পায়ে হেঁটে চলে গেল তানুজার কাছে। তানুজার শরীরটা একটু অসুস্থ, প্রেশারটা লো হয়ে যাওয়ায় আর উঠেনি। ডাক্তার চলে যাওয়ার পরও শুয়ে আছে। নেহালকে দেখে একরাশ লজ্জা এসে ভর করলো তানুজার চোখে মুখে।
লজ্জায় যেন লাল হয়ে গেল তানুজা। যদিও সন্তানের মা বহু বছর আগেই হয়েছে, কিন্তু সন্তানের মা হওয়ার অনুভূতি স্বামীর সামনে কেমন লাগে এটা প্রথম অনুভব করছে তো তানুজা। তাই লজ্জায় আর মাথা তুলে তাকাচ্ছে না। নেহাল হাসি মুখে তানুজার হাত ধরে হাঁটু গেড়ে বসে তানুজার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে নিজের হাতের আঙ্গুল দিয়ে তানুজার থুতনি ধরে মাথাটা একটু উঁচিয়ে বলল, আমার দিকে তাকাবে না? দেখতে দাও আমাকে। যখন আমার সন্তান তোমার উদরে, তখন তোমার চাঁদ মুখ দেখতে কেমন লাগে? মুরব্বীরা যেন কি বলে, ছেলের মা হলে মায়েরা সুন্দর হয়ে যায়। তুমি আগে থেকে অনেক সুন্দর হয়েছে, তাহলে কি তোমার ছেলে হবে? ফিতা হওয়ার সুখ কেমন প্রথমবার আমি অনুভব করতে পারিনি তানুজা। এবার আমি প্রত্যেক দিন, প্রত্যেকটি ক্ষণ, প্রত্যেকটি মুহূর্ত তোমার সাথে অনুভব করব। তুমি শুধু একা মা হবে না, সাথে আমি ফিতা হব। আমরা দুজন মা বাবা হব একসাথে। আমাদের যদি ছেলে হয় তাহলে নাম কি হবে? এবার নামটা আমি রাখবো। হ্যাঁ। তানুজা চোখ খুলে তাকালো নেহালের দিকে। নেহালের কান্না ভেজা চোখ দেখে তানুজা বুঝতে পারছে নিচে কি হয়েছিল। নেহাল অবশ্যই কান্না করেছিল, তানুজা জানে। তানুজা নেহালের চোখের পানিটুকু, জি, এবার নামটা আপনি রাখবেন এমপি সাহেব। চলে আসলো সেই বহুল প্রতীক্ষিত দিন। হসপিটালের করিডোরে অপেক্ষা করছে সবাই। নেহাল এক মুহূর্ত যেন শান্তিতে নেই। হসপিটালের করিডোর আধা ঘন্টা যাবৎ শুধু পায়চারি করছে আর মাথার ঘাম পায়ে ফেলছে। দলের অনেক সিনিয়র নেতারাও রয়েছেন। সবাই এমপি সাহেবকে বসতে বলল। নেহাল টেনশনে বসতে পারছেন না। এদিকে তানুজার বাবা মা, নেহালের বাবা মা সবাই বারবার নেহালকে সান্ত্বনা দিচ্ছে কিছু হবে না, কিন্তু নেহাল নিজের মনকে শান্ত রাখতে পারছে না। তুন্নি বারবার বাবার পায়চারি দেখছে। ঠিক এমন সময় ওটির লাইট অফ হয়ে গেল। ভিতর থেকে দুজন ডাক্তার বের হয়ে বলল, কনগ্রাচুলেশনস, ছেলের বাবা হয়েছেন। এক্ষুনি নার্স আপনার বাবুকে নিয়ে আসবে। রিল্যাক্স মিস্টার শাহনেওয়াজ খান। নেহাল এমপি সাহেবের ভয় দেখে ভিতরে আমরাও ভয় পেয়ে গিয়েছিলাম। না জানি কি হয়। এমপি সাহেব তো আমাদেরকে আস্ত রাখবেন না। সব বলে নেহালের কাঁধে হাত রেখে কনগ্রাচুলেশনস জানিয়ে ডক্টর চলে গেলেন। তানুজারকে কেবিনে শিফট করা হবে 1 ঘন্টা পর। দুজন নার্স নেহালের ছেলেকে কোলে নিয়ে বাইরে বের হয়ে আসলো। তারপর সবার দিকে তাকিয়ে বলল, এমপি সাহেব, আপনার রাজপুত্রের মতো ছেলে হয়েছে। এমনি এমনি কিন্তু আপনার কোলে দেব না, ভারী বকশিস দিতে হবে। শুধু মিষ্টি খাওয়ালে হবে না। আমাদের দুজনকে ভারী বকশিস না দিলে ছেলের চেহারা এখন দেখতে দিব না। নেহাল খুশি হয়ে আস্তে আস্তে সামনে হেঁটে আসলো। নেহালের হাত কাঁপছে। প্রথমবার নিজের সন্তানকে কোলে নিবে, এই অনুভূতি জীবনে এই প্রথম। কাঁপা কাঁপা হাতে নেহাল কোলে নিবে তার রাজপুত্রের মতো সন্তানকে। ছেলের দিকে তাকিয়ে আরেকবার ফিরে তুন্নিকে দিকে তাকালো। তারপর মনে মনে ভাবলো, তুন্নি যখন প্রথম ভূমিষ্ঠ হয়েছিল নিশ্চয় ওকেও দেখতে এত সুন্দর, এত কিউট লেগেছিল, কিন্তু সেদিন মিস করে গিয়েছিল নেহাল। তাই প্রথমে নেহাল তুন্নিকে আগে কোলে নিয়ে কানে ফিসফিস করে বলল, সরি মামুনি, আমি সেদিন মিস করেছিলাম, তাই আজকে এই সুখের দিনে তোমাকে আগে কোলে নিয়ে নিলাম। তুমি আমার রাজকন্যা, পাপার পরী। তুন্নি গালে চুমু খেয়ে নেহাল মায়ের হাতে তুন্নিকে দিয়ে কাঁপা কাঁপা হাতে ছেলেকে কোলে তুলে নিল বিসমিল্লা বলে। ছেলের কানে আজান দিল নেহাল। ছেলের কপালে হালকা একটু স্পর্শ দিয়ে চুমু এঁকে দিল নেহাল। তারপর একে একে সবাই কোলে নিল। ঘণ্টাখানেক পর তানুজাকে কেবিনে শিফট করা হলে ছেলেকে কোলে নিয়ে সবার আগে নেহাল কেবিনে ঢুকে দেখলো তানিজা ঘুমিয়ে আছে। একবার ছোট্ট রাজপুত্রের দিকে তাকালো, আরেকবার তানুজার দিকে। তানুজা ধীরে ধীরে ফিটফিট করে চোখ খুলে দেখতে পেল ছেলে কোলে নিয়ে নেহাল দাঁড়িয়ে আছে। পাশে দাঁড়িয়ে আছে তন্নি, বাবা মা এবং শ্বশুর শাশুড়ি সবাই। তানুজা চুপচাপ রইল, উঠে বসার ক্ষমতা নেই। হালকা একটু হাসলো। নেহাল ধীরে ধীরে এগিয়ে গিয়ে তানুজার মাথার কাছে বসে ছেলেকে কোলে নেওয়ার অবস্থায় তানুজার স্যালাইন দেওয়া হাতটা ধীরে ধীরে উঁচিয়ে হালকা একটু চুমু খেলো সবার সামনে। তারপর তানুজা বলল, ধন্যবাদ, তোমাকে আমি ভীষণ ভালোবাসি তানুজা।
ধন্যবাদ আমাকে এমন একটা ফুরিয়ার এরকম একটা রাজপুত্রের মতো সন্তান দেওয়ার জন্য। তানুজান ধীরে ধীরে জানতে চাইল, ছেলের নাম ঠিক করেছেন? নেহাল তানুজার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, সরফরাজ খান তাজ, আমার রাজ্যের রাজপুত্র। সমাপ্ত। সুখের বর্ণনা তো আসলে লিখে শেষ করা যায় না। তবে আমার গল্পটা আমি এখানেই ইতি টানলাম। ভালো লাগলে অবশ্যই বেশি করে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো শেষ পর্ব হিসেবে। আর হ্যাঁ, নতুন গল্প নিয়ে আসবো। আশা করি যারা এই গল্পটা শুনেছেন ভালো লেগেছে। আমার নতুন গল্পগুলোকেও সেইভাবে ভালোবাসা দিবেন। ধন্যবাদ সবাইকে আমাকে সাপোর্ট করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।